আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, সরকারের কিছু উপদেষ্টা ও রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করেছে। বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ারও চক্রান্ত চলছে বলে উল্লেখ করেন তিনি। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করার জন্য প্রশাসনকে নিজেদের হাতের মুঠোয় নেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রিজভীর। ঘুরে ঘুরে বলে দিতে পারবো যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন, তাদের সমর্থিত, তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে। এটা তো আবার নতুন করে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করা হয়েছে যে বিএনপির কোনো অস্তিত্ব রাখা যাবে না। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। আগামী নির্বাচনে 150 আসনে এনসিপি জয়ী হবে, এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিএনপি ও জামায়াতের কারণে জুলাই সনদ বাস্তবায়ন দেরি হচ্ছে এবং নির্বাচন নিয়েও নানা জটিলতা তৈরি হচ্ছে। বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাসির উদ্দিন আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার ব্যাপারে কমিশন এনসিপিকে আশ্বস্ত করেছে, তারা শাপলা প্রতীকও পাবে। এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদ একীভূত হবে বলেও জানান তিনি। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশনে আছে। ডাকসু নির্বাচনে অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন অভিযোগ তুলে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের প্যানেল। ব্যালট পেপার ছাপানো ও পোলিং এজেন্ট নিয়োগে অস্বচ্ছতা, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রভাবিত করা এবং বিএনসিসি ও রোভার স্কাউট সহ নিরাপত্তায় নিয়োজিতদের অস্বচ্ছতার অভিযোগ আনেন প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচনের দিনে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হিসেবে ছাত্রদল কোনো নেতিবাচক কর্মসূচি দেয়নি। অনিয়মগুলো বিবেচনা করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন। কিন্তু ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন। চলমান পরিস্থিতি নিয়ে রাকসু নির্বাচন পিছিয়ে দুর্গাপূজার পরে আয়োজনের দাবি জানান ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরউদ্দিন আবির। কারণ শাটডাউনের ফলে অনেক শিক্ষার্থী বাড়িতে ফিরে যাওয়ায় এখন রাকসু নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানান তিনি। এদিকে রাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেল 4টায় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই যদি চলতে থাকে তাহলে চোখে দেখছে আমি মনে করি কি করছি আর যতদিন কর্মসূচি চালিয়ে যাব। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। রাকসু নির্বাচন নিয়ে যে প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক বসেছে, তো সেই বৈঠকের সর্বশেষ খবর আমাদেরকে জানান।
নির্বাচন আজ প্রায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আগামী 25 সেপ্টেম্বরে এই নির্বাচন হওয়ার কথা রয়েছে। তো শিক্ষকদের কমপ্লিট শাটডাউন এবং যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাকে কিন্তু আজকে থেকে কমপ্লিট শাটডাউনে রয়েছেন শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শিক্ষার্থীরা গৃহে বিরত হয়ে গিয়েছেন। সেখানে আমরা দেখেছি যে বিএনপি পরিষদ সহ বেশ কয়েকটি বিএনপি ছাত্র দলের যারা এখানে বিপি সহ অন্যান্য প্রার্থীরা রয়েছেন তারা এবং বেশ কয়েকজনই বলছে যে ছুটির পর নির্বাচন দেওয়ার জন্য, কারণ সম্পূর্ণ সাধারণের কারণে অনেক শিক্ষার্থী বাছাই করে গিয়েছেন। ফলে এই ভোটটি সময় সব শিক্ষার্থীর অংশগ্রহণমূলক ভোট এটা নিশ্চিত না বিধায় তারা এই ভোট হিসাবে দাবি জানিয়েছেন। এর পাশাপাশি দাবি জানিয়েছেন হলো শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই দুটি দুপুরে জমা দিয়েছেন এবং তারাও বলেছেন যে এই নির্বাচন অবশ্যই সেপ্টেম্বরে দিতে হবে, কারণ হলো সুস্থ পরিবেশ এবং সুন্দর অবস্থান বিরাজ করতে আছে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি। এখানে সমস্যা বিশেষ করে এই নির্বাচন কমপ্লিট সাবধানের জন্য হয়তো মুক্ত থাকছে এবং নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হবে। একটু তাদের চাওয়া, এই চাওয়ার প্রেক্ষিতে চারটাতে কিন্তু নির্বাচন কমিশন মিটিং চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত এবং আপনি আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন শতভাগ সফল করতে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। দুপুরে নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মত বিনিময় সভায় তিনি এই সহযোগিতা চান। এ সময় শিক্ষার্থীরা নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। দৃষ্টিহীন শিক্ষার্থীরা পরিবারের যে কোনো একজনকে নিয়ে এসে ভোট দিতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবেই সংগঠিত হয়েছে জুলাই আন্দোলন। এটি একটি বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র বলে জেরায় মন্তব্য করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলার সাক্ষী আলী হাসান জুনায়েদ বলেন, এই আন্দোলন ছিল ন্যায্য অধিকার আদায়ের ও গণতান্ত্রিক। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 20তম দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। সাক্ষ্য শেষে এদিন জেরা করা হয় জুলাই যোদ্ধা ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে। জেরায় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলনকারীরা একটি বৈধ সরকারকে উৎখাত করতে নিজেরাই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই, এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলার সাক্ষী আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই আন্দোলন ছিল ন্যায্য অধিকার আদায়ের ও গণতান্ত্রিক আন্দোলন, তাই নিজেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলা আওয়ামী ফ্যাসিবাদী মনোভাব। যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। এই যে আওয়ামী মানসিকতা, এই যে ফ্যাসিবাদী মানসিকতা, এই ফ্যাসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করে। এদিন আরো সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এছাড়াও এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। এবারও মাধ্যমিক স্তরের পাঠ্য বই যথাসময় শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভ্যন্তরীণ নানা জটিলতায় কার্যাদেশ বিলম্ব হওয়ায় এমন আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে সরকারের উদাসীন আচরণই এর জন্য দায়ী। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTVর দাবি, সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা। বিনামূল্যের বই নিয়ে সাদিয়া কানিজের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন।
2010 সাল থেকে প্রতি বছর 1 জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করে আসছে সরকার। তবে চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থীর হাতে যথাসময়ে বই পৌঁছায়নি। এবছরের আর মাত্র 3 মাস বাকি, এখনও কাটেনি পাঠ্য বই ছাপা নিয়ে জটিলতা। আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্রেস মালিকরা তথ্য গোপন করে কাজ পাচ্ছে এমন খবরে সম্প্রতি 603 কোটি টাকার দরপত্র আটকে দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। এখনও চলছে যাচাই বাছাই। সাবেক মন্ত্রীর ভাইয়ের বই ছাপানোর কাজ পাওয়া এবং মুদ্রণ শিল্প সমিতির সভাপতি পদে থাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দাবি সংগঠনটি রাজনৈতিক প্রভাবমুক্ত। আমাদের প্রিন্টিং সেক্টরে কখনো রাজনীতি আসেনি, কে দল করে কোনটা সেটা কখনোই সামনে আসেনি। এটা নিয়ে আমরা কখনোই কথা বলি না, যে ইচ্ছে যাকে সাপোর্ট করুক, কিন্তু আমরা ব্যবসা করি, ব্যবসায়ী হিসেবে আমাদের সাথে পরিচিত। কে আওয়ামী লীগ করলো, কে জামাত করলো, কে বিএনপি করলো, সেটা আমাদের মুখ্য বিষয় না। এনসিটিবির নির্দেশ না পাওয়ায় এখনও বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান বই ছাপানোর কাজ শুরু করতে পারেনি। ছাপা বন্ধ থাকায় মাতুয়াইলের বেশিরভাগ মুদ্রণ কারখানার কর্মীরা অলস সময় পার করছে। সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাব, আর কাগজ এখন আসা শুরু হয়েছে। প্রত্যেক বছরে এই সময় আমরা অনেক কাজের চাপে থাকি, এবার কাজ না থাকায় আমরা বেকারত্ব সময় পার করতেছি। এখনো কাজ শুরু হয় নাই, কাজের অনেক পিছিয়ে পড়ে গেছে এবছর মতো। এমন পরিস্থিতির জন্য সমন্বয়হীনতা আর উদাসীনতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। এটা আপনি কিভাবে আশা করেন যথাসময়ে কোয়ালিটি বই পাবে? আমরা কি সেই পরিমাণে ইনপুট দিয়েছি, সেই পরিমাণে কাজ করেছি, সেই পরিমাণে প্রিপারেশন নিয়েছি? আপনি পড়াশোনা করলেন না ঠিক মতো, আপনি পরীক্ষায় ভালো ফলাফল কিভাবে আশা করেন? এই যে গভর্নমেন্ট যে কাজগুলো করেছে, যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, এই ইনিশিয়েটিভগুলো মোটেই যথাযথ এবং পর্যাপ্ত ছিল না। তবে এনসিটিবির দাবি এবার বিলম্ব হবার সম্ভাবনা নেই। জানুয়ারিতেই সব বই সরবরাহ করবে সরকার। আগামী মাসে 9-10 সহ কাজগুলি ফুল সুইংয়ে চলতে থাকবে। এর মধ্যে যে টেন্ডারগুলি হয়েছিল সেই টেন্ডারের কাজও চলে আসবে। ন্যাচারাল ক্যালামিটি বা অন্য কোনো কিছু যদি না ঘটে থাকে তাহলে এটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবো। আগামী শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকের জন্য প্রায় 387 কোটি এবং মাধ্যমিকের জন্য প্রায় 600 কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার উপর জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। রাজধানীর নিকুঞ্জের ডিএসসি ভবনে এক সেমিনারে একথা বলেন তারা। আর বিনিয়োগের সুযোগ তৈরি করতে না পারায় টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনসুজ্জামান চৌধুরী। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের বিনিয়োগ অর্থায়নে বৈচিত্র্যের অভাব রয়েছে, বলা চলে পুরোটাই ব্যাংক নির্ভর। সেখানে নানা বন্ডে আনতে পারে বৈচিত্র্য, কিন্তু এ নিয়ে গ্রাহকদের মাঝে ইতিবাচক মনোভাবের অভাব রয়েছে। আমাদের পুরো ইকোনমি একটা শকের মধ্যে দিয়ে বেরিয়েছে। এই পর্যন্ত 6টি সুকুক বাজারে এলেও নেই কর সুবিধা। দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য অর্থায়নের উৎস হিসেবে বন্ড মার্কেটের উন্নয়ন দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। Bond issued on the first Porda bridge. We can build the second Jamuna bridge if you want to issue bond against the first Jamuna bridge. আমরা লেটস লুক ফরওয়ার্ড, সেটা হচ্ছে আমরা এই যে সুকুক মার্কেটটা আমরা কিভাবে ডেভেলপ করব, এই পথগুলি আপনারা চিন্তা করেন। এই পজিটিভ সাজেশনগুলি আপনারা প্লিজ দিবেন। নতুন বিনিয়োগ আনতে সুকুকের মতো বেসরকারি খাতেও বন্ড আনার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা। But sukuk bond should be for the private people, for the private enterprises. They'll invest, they'll earn money, and that will ease the pressure of the banks also. Because if you get the money from the sukuk market, definitely there will be no pressure, less pressure on the bank. পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস না বানানোর পরামর্শও দেন অর্থ উপদেষ্টা। আমাদের বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। চট্টগ্রাম বন্দরে 39 বছর পর নতুন মাশুল হার কার্যকর হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী তা গড়ে 41% বেড়েছে। এতে করে রপ্তানি খাত চাপে পড়বে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দর কর্তৃপক্ষ বলছে, বিনিয়োগ ও পরিচালনা ব্যয় বাড়ায় মাশুল বাড়ানো হয়েছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
চট্টগ্রাম বন্দরে জাহাজ প্রবেশের পর টাগবোট সার্ভিস, ক্রেন সেবা, কন্টেইনার ওঠানো নামানো সহ পণ্য পরিবহনে প্রায় ৬০ ধরনের সেবা দিয়ে থাকে বন্দর কর্তৃপক্ষ। এসব সেবার বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে পণ্য পরিবহনে গড়ে ৪১% বাড়িয়ে নতুন মাশুল কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন হারে প্রতিটি ২০ ফুট লম্বা কন্টেইনারের জন্য আমদানি রপ্তানি ভেদে গড়ে বাড়তি ৪,৩৯৫ টাকা দিতে হবে কর্তৃপক্ষকে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্যবসায়ীরা। খুশি নন শিপিং এজেন্টরাও। বন্দরের খরচটা কিন্তু কয়েক বছর পর পরে এরা বৃদ্ধি করে, তবে আমরা বারবারই বলে আসি ওনাদের সাথে বন্দর ইউজারদের সাথে আলাপ আলোচনা করে যাতে যুক্তিসঙ্গতভাবে এই ট্যারিফটা নির্ধারণ করা হয়। আলটিমেট দেশে ক্ষতিগ্রস্ত হবে, কারণ পরবর্তীতে কিন্তু সমস্ত খরচ জনগণের উপরে যাবে। সে অ্যাভারেজে কিন্তু ৩.৬১ পয়েন্ট কিন্তু গড়ে প্রতি বছর কিন্তু এই ট্যারিফটা বৃদ্ধি হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই বৃদ্ধিটা আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের যারা ভোক্তা আছেন তারা কিন্তু এটা কিন্তু দিয়ে আসছেন। তবে বাণিজ্য খাতে বাড়তি মাশুলের প্রভাব খুব বেশি একটা পড়বে না বলে মত বন্দর সচিবের। ভোক্তার বিষয়টা যদি বলি আমরা, ভোক্তা পর্যায়ে এটার তেমন কোনো প্রভাব পড়বে না। বাল্ক কার্গোগুলোতে যে পণ্য হ্যান্ডলিং হয়, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটিস গুলা, সেখানে আগে পার কেজিতে যে পরিমাণ খরচ হতো এখন ট্যারিফ বৃদ্ধির ফলে মাত্র 12 পয়সা পার কেজিতে বাড়ছে। কাঁচামাল ও রেডিমেড পণ্যে 2 দফায় দিতে হবে বাড়তি মাশুল। এছাড়া টার্মিনালগুলো বিদেশিদের হাতে গেলে এর সুবিধা পাবে দেশের বাইরের অপারেটররা। এসব বিষয় আমলে নিয়ে মাশুল পুনর্নির্ধারণের দাবি আমদানি ও রপ্তানি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। শরৎ ঋতুর অববাহিকায় মা আসছেন বাংলার উৎসব মুখর প্রতিটি পূজা অঙ্গনে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেশজুড়ে চলছে প্রস্তুতি। মণ্ডপের শেষ মুহূর্তের সাজসজ্জা, প্রতিমা তৈরি আর নিরাপত্তা নিয়ে ব্যস্ত আয়োজকরা। ভক্তদের মাঝেও এসেছে আমেজ। 24 সেপ্টেম্বর থেকে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার বিভিন্ন মণ্ডপ ঘুরে দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। বছর ঘুরে আবারও আসছে মা দুর্গা। শরতের কাশফুল আর শিউলি ফুল জানান দিচ্ছে তার আগমনী বার্তার। কয়েকদিন পর শুরু হচ্ছে বাঙালির সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। রাজধানী সহ দেশের নানা প্রান্তে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারো হাতে রঙের তুলি, কেউ বা ব্যস্ত আলোর সজ্জায়। ভক্তদের মাঝেও দেখা দিয়েছে দুর্গাপূজার আমেজ। মাকে বরণ করে নিতে প্রস্তুত তারা। আশা করি আমরা পূজাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারবো। হিন্দুদের বলতে না, এটা তো শারদীয় সকলের উৎসব। তো আমরা প্রতি বছরের মতো এবারও আমরা আশা করব যেন মায়ের আশীর্বাদে সকলকে মিলেমিশে যেন এবার পূজাটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এখন এই নিরাপত্তাটা অবশ্যই আমরা সরকারের কাছ থেকে চাই যে আমাদের যেন সার্বিকভাবে নিরাপত্তা প্রদান করা হয়। আয়োজকরা বলছে পূজার আনন্দ নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে কাজ করছেন তারা। আনুষঙ্গিক যা যা প্রয়োজন আমরা সবই করতেছি। আপনারা দেখতেছেন ওই আলোকসজ্জা অথবা প্যান্ডেল, প্রতিমার ওই মোটামুটি কাজ হচ্ছে। রং তুলি খালি শুধু বাকি রয়েছে। সিসিটিভি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের ভলান্টিয়ার ব্যবস্থা, যেটা স্বেচ্ছাসেবক বাহিনী, আমাদের সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরপর রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে জীবন্ত করে তোলা হবে। সব মিলিয়ে দুর্গোৎসবকে কেন্দ্র করে সাজছে পুরো দেশ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সারা দেশে 33,000 শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে এবং এটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই।
বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সকাল থেকে বাস শ্রমিকদের ডাকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ কেটিসি পরিবহনের বাস চলাচল করছে না। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। বাস চালক ও শ্রমিকরা জানান, মালিক পক্ষ দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর আশ্বাস দিয়ে আসছেন, কিন্তু বাস্তবায়ন না করায় বাস চালানো বন্ধ রেখেছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তারা। ঢাকা যাবো, এইখানে আইসা দেখি যে বাস বন্ধ, বাস তো নাই। যে শ্রমিকদের যে ঝামেলাটা মিটেছে লেগেছে, এই ঝামেলাটা যেন অতি শীঘ্রই মীমাংসা হয়ে যায়। আমাদের এই বেতনে পেট চলে না, আমাদের সংসার চলে না, যার কারণে বাধ্যতামূলক আমরা বারবার মালিকদেরকে জানিয়েছি, ম্যানেজারকে জানিয়েছি, ওনারা আমাদের বিশেষ ডাকে সাড়া দেয় না। এই পর্যন্ত কর্মবিরতি করে আছি। একবার আমাদের ম্যানেজাররা ডাকেনি, একবার আমাদের মাস্টাররা ডাকেনি, একবার আমাদের মহাজনরা ডাকেনি, আমাদের কেউ খবর নেয় না। এখন আমাদের কাছে ডেটের পর ডেট খালি টাইম লাগে। 3 মাস থেকে এই চলছে। এবার ফিলিপাইনের রাস্তায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে করদাতাদের বিলিয়ন ডলার লুটপাটের অভিযোগে বিক্ষোভ চলছে। ছাত্র, চার্চ সংগঠন, সেলিব্রিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ নাগরিকরা ম্যানিলা ও অন্যান্য শহরে একত্রিত হয়েছেন। রবিবার সকালে ম্যানিলার এক পার্কে প্রায় 50,000 মানুষ জড়ো হন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। পরে রাজধানীর বিখ্যাত এডিএসএ সড়কেও হাজার হাজার মানুষ যোগ দেন। পরিবেশবাদী সংস্থা গ্রিন পিসের দাবি, জলবায়ু সম্পর্কিত প্রকল্প থেকে শুধু 2023 সালে 13 বিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইন প্রতি বছর প্রায় 20টি ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, যা দেশটিকে বিশ্বের অন্যতম বিপন্ন রাষ্ট্রে পরিণত করেছে। প্রবল শক্তি নিয়ে ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। ঝড়ের আশঙ্কা উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। আর টাইফুন রাগাসার প্রবল আঘাতের আশঙ্কায় টানা 36 ঘন্টার জন্য যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ রাখতে যাচ্ছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। সাম্প্রতিক ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের বিমানবন্দর কার্যক্রম স্থগিতের ঘটনা। এদিকে ফিলিপাইনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এই সুপার টাইফুনটি অত্যন্ত দ্রুত এগিয়ে আসছে। আগামী মঙ্গলবার সন্ধ্যায় এটি ফিলিপাইনের কম জনবসতিপূর্ণ বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। দেশটিতে টাইফুনটি নান্দো নামে পরিচিত। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের H-1B ভিসার কড়াকড়ির মধ্যেই এবার মেধাবীদের দেশে টানতে পাল্টা কে ভিসা চালু করল চীন। অভিবাসন নিয়মে বড় এক পরিবর্তন এনে নতুন এই কে ভিসা চালু করেছে চীনের স্টেট কাউন্সিল, যা কার্যকর হবে আগামী 1 অক্টোবর থেকে। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদের টানতেই এই ভিসা ডিজাইন করা হয়েছে। যুক্তরাষ্ট্র যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসার জন্য $1 লাখ বার্ষিক ফি প্রস্তাব দিয়ে বিদেশিদের জন্য একে আরও কঠিন এবং ব্যয়বহুল করে তুলছে, তখন মেধাবীদের নিজ দেশে টানতে এর ঠিক বিপরীত পথে হাঁটছে চীন। ইসরায়েলের বন্ধু দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও থেমে নেই গাজায় হত্যাযজ্ঞ। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 75 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 3 শতাধিক। নিহতদের মধ্যে 5 জন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 65,000-এর বেশি। এদিকে ক্ষুধায় 4 জনের মৃত্যু হয়েছে। এর ফলে অপুষ্টিজনিত কারণে মৃত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে 440 জনে, যার মধ্যে 147 জন শিশু। অন্যদিকে রোববার আরও বহু ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং লাখো মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করতে এই অভিযান চালানো হচ্ছে, যদিও আন্তর্জাতিক মহল এবং বন্দীদের পরিবারের আপত্তি রয়েছে। আদর্শ প্রস্তুতি না হলেও নারী বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিগার সুলতানা জ্যোতির। মিরপুরের সংবাদ সম্মেলনে এমনটাই জানান এই টাইগ্রেস অধিনায়ক। টুর্নামেন্টে কোনো দলকেই বড় করে দেখতে চান না কোচ সারওয়ার ইমরান।
লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপার জন্য লড়াই করা। মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আরও জানাচ্ছেন রাফি আমিন। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার একদিন আগে সোমবার মিরপুরে অনুষ্ঠিত হয় নারী ক্রিকেট দলের ফটো সেশন, যেখানে বেশ হাস্যোজ্জ্বল নাহিদা মারুফারা। তবে বড় টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে প্রশ্ন উঠেছে টাইগার্সদের প্রস্তুতি নিয়ে, যেখানে কিছুদিন আগেই অনূর্ধ্ব 15 পুরুষ দলের কাছে হেরেছে নারীদের লাল ও সবুজ দল। ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে প্রথমেই প্রস্তুতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় জ্যোতিকে। বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তোবা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100% দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। মূল আসরের আগের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ দল। যেহেতু আমরা নেক্সট দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে। এদিকে দলে সুমনার ঠাঁই না হওয়া নিয়েও উঠে প্রশ্ন। প্রধান কোচ কারণটা করলেন পরিষ্কার। ঢাকাতে হোক প্র্যাকটিসে হোক সবসময় লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেইনস্টে ও বল করতে পারে না। আমাদের মেইন খেলা হলো পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে। আমাদের একটা অফ স্পিনার লাগবে যে লেফট হ্যান্ডে বল করতে পারে। যেই অফ স্পিনারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি, তার থিঙ্কিং, তার সাহস অন্যরকম। আগামী 25 সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। প্রথম ম্যাচে টাইগার্সদের প্রতিপক্ষ পাকিস্তান। রাফি আমিন, RTV। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এই আদেশ দেন। তবে এর ফলে আগামী 6 অক্টোবরের বিসিবি নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মূলত অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করেন বিসিবির সভাপতি। একই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজের সই করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেন। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। প্যারিসে আবারও বসছে ফুটবলের মহোৎসব ব্যালন ডিওর। আজ রাতে 12টায় থিয়েটার ডু শ্যাটেলেতে আলো ঝলমলে মঞ্চে নির্ধারিত হবে বছরের সেরা ফুটবলারের নাম। সবশেষ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি, পাশাপাশি ট্রেবল ঘরে তোলে দলটি, যেখানে 35টি গোল ও 14টি অ্যাসিস্ট করে সেরার তালিকায় এগিয়ে উসমান ডেম্বেলে। এছাড়া বার্সেলোনার লামিনি ইয়ামাল ও রাফিনহার পাশাপাশি ফেভারিটের তালিকায় আছে মোহাম্মদ সালাহ, ভিতিনহা ও আশরাফ হাকিমিরা। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।